নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার। নমস্কার। ঠিক বলেছেন। উৎসবের মৌসুম তো চলছেই, তাই না? ঠিক। এই তো দেবীপক্ষ গেল, কোজাগরী পূর্ণিমাও গেল, উমা কৈলাসে ফিরলেন, মা লক্ষ্মীও মর্তলোক ছেড়েছেন। হ্যাঁ, একদম। এবার তো অমাবস্যার অপেক্ষা, মানে শক্তি আরাধনার সময় ঘনিয়ে আসছে। আর সেই দীপান্বিতা কালী পূজার অমাবস্যার ঠিক আগের দিনটা। হ্যাঁ, ওই দিনটা নিয়েই আজ আমাদের কথা, তাই তো? হুম। ভূত চতুর্দশী। কি অদ্ভুত একটা নাম। যদিও এর তো আরও অনেক নাম আছে শুনেছি। ঠিক। ভারতের নানা জায়গায় একে নরক চতুর্দশী, যম চতুর্দশী, রূপ চতুর্দশী এইসব নামেও ডাকা হয়। আর একটা কি যেন চৌর চতুর্দশী, সেটাও শুনেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, চৌর চতুর্দশীও। নামের এই যে বৈচিত্র্য, এটাই তো বুঝিয়ে দেয় দিনটার তাৎপর্য কত গভীর, কত দিকে এর বিস্তার। অনেকে তো মজা করে বাঙালির হ্যালোউইনও বলে। হা হা, তা বলে বটে। যদিও আর শেকড়টা মনে হয় আরও অনেক গভীরের, তাই না? অবশ্যই, হ্যালোউইনের চেয়ে অনেক পুরনো আর ভিন্ন এর প্রেক্ষাপট। সেটাই তো জানতে হবে। এই ভূত চতুর্দশী ব্যাপারটা আসলে কি? কেন এটা পালন করা হয়? ওই যে ১৪ শাক খাওয়া। আর ১৪টা প্রদীপ জ্বালানো। হ্যাঁ, ঠিক। এর পেছনের কারণটা কি? আবার দেবী চামুণ্ডার সঙ্গেই বা এর কি যোগ? শুধু তাই নয়, আরও প্রশ্ন আছে। যেমন ধরুন, কেন বিশ্বাস করা হয় যে এই দিন মৃত পূর্বপুরুষদের আত্মারা পৃথিবীতে নেমে আসেন? তাই তো। আবার দৈত্যরাজ বলি, ধর্মরাজ জং, নরকাসুর, এমনকি শ্রীরামচন্দ্র, এদের সঙ্গে বা এই তিথিটার সম্পর্ক কোথায় গিয়ে জুড়ল? মানে এতগুলো আলাদা আলাদা সূত্র। সত্যি, একটার সঙ্গে আরেকটা জুড়ে গিয়ে পুরো ব্যাপারটা বেশ জটিল আর আকর্ষণীয় হয়ে উঠেছে। ঠিক। চলুন, আজ তাহলে এই সব সূত্র ধরেই গল্পগুলো শোনা যাক। একটু গভীরে যাই, দেখি পৌরাণিক কাহিনী আর লোকবিশ্বাস কি বলে। বেশ, প্রথমে সময়টা আর একবার বলে নিই। ভূত চতুর্দশী হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। মানে ধনতেরসের ঠিক পরের দিন আর কালীপূজার আগের দিন। একদম তাই। আচ্ছা, তাহলে কোন গল্পটা দিয়ে শুরু করব? ওই যে দৈত্যরাজ বলির গল্পটা, ওটা তো বেশ শোনা যায়। হ্যাঁ, হ্যাঁ, ওটাই বেশ পরিচিত। পুরাণ মতে ভক্ত প্রহ্লাদের নাতি ছিলেন এই বলি রাজা। খুব দানবীর ছিলেন কিন্তু। কিন্তু কিন্তু তিনি দেবতাদের হারিয়ে স্বর্গরাজ্য দখল করে নিয়েছিলেন। ইন্দ্র আর অন্য দেবতারা তখন খুব বিপদে পড়লেন, স্বর্গ থেকে বিতাড়িত হলেন। তখন তারা কার কাছে গেলেন? নিশ্চয়ই বিষ্ণুর কাছে। ঠিক ধরেছেন। দেবতারা সবাই মিলে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। বলিরাজা দানবীর হলেও তার প্রতাপে দেবতারা ভয় পেয়ে গিয়েছিলেন। তাই শ্রীহরি ঠিক করলেন তিনি নিজে যাবেন, তবে একটু অন্য রূপে। অন্য রূপে? মানে? তিনি বামন রূপে, একজন খুব ছোটখাটো চেহারার ব্রাহ্মণ বালকের রূপে বলির যজ্ঞশালায় উপস্থিত হলেন। আচ্ছা, তারপর কি চাইলেন? তিনি রাজার কাছে মাত্র ৩ পা জমি চাইলেন ভিক্ষা হিসাবে। বলি রাজা তো দানবীর হিসাবে বিখ্যাত, ভাবলেন এইটুকু জমি তো দেওয়াই যায়। তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। আর রাজি হতেই? হ্যাঁ, রাজি হতেই বামন রইলেন না। তিনি বিশাল রূপ ধারণ করলেন, বিরাট মহাজাগতিক রূপ। ও, প্রথম এক পায়ে তিনি মেপে নিলেন গোটা স্বর্গলোক, দ্বিতীয় পায়ে মাপলেন পুরো মর্তলোক। তারপর বলিকে বললেন, রাজা, তৃতীয় পা রাখব কোথায়? তখন বলি কি করলেন? তিনি তো নিশ্চয়ই বুঝে গেছিলেন যে এ সাধারণ বামন নন। হ্যাঁ, বলি সব বুঝতে পেরেছিলেন। তিনি তো কথা দিয়েছিলেন ৩ পা জমি দেবেন। তাই নিজের কথা রাখতে তৃতীয় পা রাখার জন্য নিজের মাথা পেতে দিলেন। নিজের মাথা? হ্যাঁ, বামন অবতার তখন তার পা বলির মাথায় রেখে তাকে ঠেলে পাতালে পাঠিয়ে দিলেন। কিন্তু বলিকে পাতালে পাঠালেও বিষ্ণু তো তার ওপর প্রসন্নও হয়েছিলেন, তাই না? একদম। বলির এই দান আর আত্মত্যাগে শ্রীবিষ্ণু খুব খুশি হয়েছিলেন। তিনি বলিকে অমরত্বের বর দিলেন আর পাতালের রাজা করে দিলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিষ্ণু তাকে এই বর দিলেন যে বছরের একটা বিশেষ দিনে, এই কৃষ্ণপক্ষের চতুর্দশীতে, বলি রাজা তার অনুচরদের, ভূত, প্রেত, পিশাচ, যত অশরীরী আত্মা আছে তাদের নিয়ে মর্তে আসতে পারবেন পুজো নিতে। ও, সেই দিনটাই তাহলে ভূত চতুর্দশী, এই জন্য এই নাম। হ্যাঁ, লোকবিশ্বাস অনুযায়ী এইভাবে দিনটার নাম হল ভূত চতুর্দশী, পাতালে থাকা ভূতপ্রেতদের নিয়ে বলিরাজার পৃথিবীতে আসার দিন। দারুণ গল্প তো। কিন্তু এর সঙ্গে যে পূর্বপুরুষদের আত্মা আসার ব্যাপারটা জুড়ে আছে, সেটার ব্যাখ্যা কি? সেটারও ব্যাখ্যা আছে।
পৌরাণিক বিশ্বাসটা হলো এই চতুর্দশী তিথিতে নাকি খুব অল্প সময়ের জন্য স্বর্গ আর নরক দুটোরই দরজা খুলে যায়। অল্প সময়ের জন্য? হ্যাঁ, আর সেই সুযোগেই নাকি পিতৃপুরুষ আর মাতৃপুরুষ মিলিয়ে মোট ১৪ জন পূর্বপুরুষের আত্মা নিজের নিজের বাড়ি ফিরে আসেন প্রিয়জনদের দেখতে। ও, এই ১৪ সংখ্যাটা, তাহলে কি এই ১৪ শাক খাওয়ার ব্যাপারটা এখান থেকেই এলো? ১৪ জন পূর্বপুরুষের জন্য ১৪ রকম শাক? হ্যাঁ, লোকবিশ্বাসে এটাই মনে করা হয়। দেখুন, মৃত্যুর পর আমাদের শরীর তো পঞ্চভূতে মিশে যায়, তাই না? হুম, মানে প্রকৃতিতেই ফিরে যায়। ঠিক। তাই প্রকৃতির কোল থেকে তুলে আনা ১৪ রকমের শাক খেয়ে সেই ১৪ জন পূর্বপুরুষকে স্মরণ করা হয়, সম্মান জানানো হয়। এটাই রীতি। শুধু খাওয়া নয়, ওই শাক ধোয়া জলটা নাকি ঘরের চারপাশে ছিটিয়ে দেওয়ারও নিয়ম আছে, অশুভ কিছু তাড়ানোর জন্য। হ্যাঁ, সেরকমও বিশ্বাসও আছে। ঘরের কোণে বা আনাচে কানাচে ছিটিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই ১৪টা সাক্ষী কি তা নিয়েও কিন্তু একটু ভিন্নতা দেখা যায়। তাই নাকি? সাধারণত কোনগুলো থাকে? সাধারণত থাকে ওল, কেও, বেতো, সর্ষে, কালকাসুন্দে, নিম, এইগুলো তো বেশ কমন। হুম। এছাড়াও জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, সৌলভ, গুলঞ্চ, ভাটপাতা আর শুষ্নি। তবে সব জায়গায় হয়তো সবগুলো পাওয়া যায় না, বা স্থানীয় কিছু শাকও ঢুকে পড়ে তালিকায়। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে ১৪ শাক খাওয়া, এর কি শুধু এই আধ্যাত্মিক বা লোকবিশ্বাসের দিকটাই আছে, নাকি এর কোনো মানে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাখ্যাও থাকতে পারে? খুব ভালো প্রশ্ন। অবশ্যই এর একটা জোরালো স্বাস্থ্যগত বা যাকে বলে বৈজ্ঞানিক ভিত্তিও খুঁজে পাওয়া যায়। দেখুন, ভূত চতুর্দশীর সময়টা কখন? শরৎকালের শেষ, হেমন্তের শুরু, ঋতু বদলের সময়। একদম। এই ঋতু পরিবর্তনের সময় কি হয়? আবহাওয়া বদলায় আর নানা রকম রোগ বাড়ে। সর্দি, কাশি, জ্বর, পেটের সমস্যা, এগুলো খুব সাধারণ। আর পুরনো দিনে তো এইসব রোগের প্রকোপ আরও মারাত্মক ছিল নিশ্চয়ই। অবশ্যই, তখন তো আজকের মতো এত ভালো চিকিৎসা ছিল না। তাই এই সময়টা রীতিমতো ভয়ের ছিল। প্রাচীন শাস্ত্রে তো আশ্বিন কার্তিক মাসকে একসঙ্গে যমদংশটা কাল বলা হয়েছে। যমদংশটা মানে যমের দাঁত? হ্যাঁ, এতটাই ভয়ঙ্কর মনে করা হতো এই সময়টাকে, কারণ অসুখ বিসুখে অনেক লোক মারা যেত। তাহলে এই ১৪টা শাক, এর বিশেষত্বটা কি? বিশেষত্ব হল এই ১৪টা শাকের প্রায় প্রতিটাই ঔষধি গুণে ভরপুর। যেমন ধরুন নিম বা কালকাসুন্দে, এরা তো জীবাণুনাশক। গুলঞ্চ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্ষের শাক শরীরকে শীতের জন্য তৈরি করে। তার মানে এই শাকগুলো আসলে শরীরের জন্য উপকারী? ঠিক তাই। মনে করা হয় আসছে শীতের আগে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য, আর এই ঋতু পরিবর্তনের সময়ে নানা রোগের হাত থেকে বাঁচতেই এই শাকগুলো খাওয়ার প্রথা চালু হয়েছিল, অনেকটা প্রাকৃতিক টিকার মতো। বাহ! তার মানে একটা লোকবিশ্বাসের আড়ালে এত সুন্দর একটা স্বাস্থ্য সচেতনতা কাজ করেছে। দারুণ তো! আচ্ছা, ১৪ শাকের ব্যাপারটা তো বেশ পরিষ্কার হলো। এবার আসি ১৪ প্রদীপের কথায়। সন্ধ্যায় যে বাড়ির চারপাশে বা অন্ধকার জায়গায় ১৪টা প্রদীপ জ্বালানো হয়, সেটার কারণ কি? এরও কিন্তু একটার বেশি ব্যাখ্যা আছে, আর সেগুলো ওই বলিরাজা আর পূর্বপুরুষের গল্পের সঙ্গেই জুড়ে আছে। আচ্ছা, কিরকম? একটা ব্যাখ্যা হল, বলিরাজা যখন তার অসংখ্য ভূত, প্রেত, পিশাচ সঙ্গী সাথীদের নিয়ে পাতাল থেকে মর্তে আসেন, তখন তো চারিদিকে অন্ধকার থাকে। তাই তাদের পথ দেখানোর জন্য, অন্ধকার দূর করার জন্য এই ১৪টা প্রদীপ জ্বালানো হয়। ওহ! তাদের পথ আলোকিত করার জন্য। আর পূর্বপুরুষদের নিয়ে যে ব্যাখ্যাটা? হ্যাঁ, দ্বিতীয় ব্যাখ্যাটা হল, ওই যে পিতৃ ও মাতৃকুলের ১৪ জন পূর্বপুরুষের আত্মাই দিন বাড়ি ফেরেন, তাদেরও তো পথ চিনতে হবে, তাই না? তাদের পথ দেখানো আর তাদের আগমনকে স্বাগত জানাতেই গৃহস্থরা বাড়ির দরজার দুপাশে, উঠোনে, তুলসী তলায় বা ঘরের অন্ধকার কোণগুলোতে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেন। মোট ১৪টা। তার মানে দুটো ক্ষেত্রেই উদ্দেশ্যটা এক, আলো দিয়ে পথ দেখানো। একদিকে বলির অনুচর, অন্যদিকে নিজের পূর্বপুরুষ। আলো এখানে একটা সংযোগ তৈরি করছে। ঠিক। তবে আলোর এই ব্যাপারটা নিয়ে আরও একটা বিশ্বাস আছে। সেটা আবার দেবী চামুণ্ডার সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, সেটার কথাও তো উঠেছিল। দেবী চামুণ্ডা কিভাবে এলেন এর মধ্যে? বিশ্বাস করা হয় এই ভূত চতুর্দশীর রাতে দেবী কালিকা তার চামুণ্ডা রূপে মর্তে আসেন পুজো নিতে। চামুণ্ডা তো দেবীর একটা উগ্র রূপ, তাই না? ভয়ঙ্করী রূপ। হ্যাঁ, তা তো বটেই।
তার সঙ্গেও কি কেউ থাকেন? হ্যাঁ, মনে করা হয় চামুণ্ডার রূপে মা যখন আসেন তার সঙ্গে থাকেন ১৪ জন অশরীরী সঙ্গিনী বা যোগিনী। এদের অনেক সময় ভূত বা প্রেত বলেও কল্পনা করা হয়। মা আসেন ভক্তের বাড়ি থেকে সব অশুভ শক্তি বিপদ-আপদ দূর করতে। আর প্রদীপগুলো? ওই ১৪ জন সঙ্গিনীর পথ দেখানোর জন্যই নাকি গৃহস্থরা ১৪টা দ্বীপ জ্বালান, যাতে তারা পথ চিনে মায়ের সঙ্গে আসতে পারেন। তার মানে প্রদীপ জ্বালানোর পেছনে ৩টে কারণ পাওয়া গেল: বলিরাজার সঙ্গী, পূর্বপুরুষদের আত্মা আর দেবী চামুণ্ডার সঙ্গিনী। বাপরে, সত্যি কতগুলো স্তর! আচ্ছা, পশ্চিমবঙ্গের কিছু জায়গায় নাকি এই দিনটাকে কেন্দ্র করে ভূত উৎসবও হয়। হ্যাঁ, এখনো কিছু কিছু গ্রামে এই প্রথা আছে। সেখানে ভূত প্রেত বা অপদেবতা তাড়ানোর জন্য বিশেষ মন্ত্রও পড়া হয়। যেমন একটা মন্ত্র আছে, শীতলাঞ্চা সমাযুক্তা সকণ্টাক দলান্বিতা হরপাপাং মার্গা ভ্রমমানাহা পুনঃ পুনঃ, মানে বাড়ি যাকে শুদ্ধ আর সুরক্ষিত রাখার চেষ্টা করা আর কি। বেশ জটিল। তাহলে আলোর কারণগুলো জানা গেল। এবার আসি যমচতুর্দশী নামে। এই নামের পেছনে কি যমরাজের কোনো গল্প আছে? আছে তো, একটা পৌরাণিক গল্প আছে এই নিয়ে। একবার নাকি ধর্মরাজ যম তার দূতদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা যখন মর্ত থেকে কারো প্রাণ নিয়ে আসো তখন তোমাদের কি কখনো কষ্ট হয়, মায়া লাগে? যমদূতদের? তারা তো এইসবে নির্লিপ্ত থাকারই কথা। তারা কি বললেন? প্রথমে একটু ইতস্তত করেছিলেন, কিন্তু পরে একজন যমদূত একটা বিশেষ ঘটনার কথা খুলে বলেন। ঘটনাটা ছিল হেম নামে এক রাজার ছেলেকে নিয়ে। জ্যোতিষীরা গণনা করে বলে দিয়েছিলেন যে ওই রাজপুত্রের আয়ু খুবই কম, বিয়ের ঠিক ৪ দিন পরেই তার মৃত্যু হবে। শুনে রাজা কি করলেন? নিশ্চয়ই খুব ভয় পেয়ে গেছিলেন। খুব। তিনি ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে যমুনা নদীর ধারে একটা নির্জন গুহায় পাঠিয়ে দিলেন, ব্রহ্মচারী হিসেবে থাকার জন্য। কিন্তু ভাগ্যে যা লেখা থাকে। কি হলো? একদিন মহারাজা হংসের মেয়ে ওই যমুনার তীর দিয়ে যাচ্ছিলেন। তিনি ওই তরুণ রাজপুত্রকে দেখে মুগ্ধ হয়ে যান। দুজন দুজনের প্রেমে পড়েন এবং গন্ধর্ব মতে বিয়েও করে ফেলেন। কিন্তু ভবিষ্যৎবাণী, সেটা তো সত্যি হওয়ার কথা। হ্যাঁ, হলো তাই। বিয়ের ঠিক ৪ দিনের দিন যমদূতরা এসে রাজপুত্রের প্রাণ নিয়ে গেলেন। তখন সেই সদ্য বিধবা হওয়ার রাজকন্যার সে কি কান্না, কি আর্তনাদ! সেই দেখে নাকি সেদিন ওই কঠিন হৃদয়ের যমদূতদেরও চোখে জল এসে গেছিল। খুব কষ্ট হয়েছিল তাদের। এই ঘটনাটা বলার পর যমদূতরা কি যমরাজকে কিছু জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, একজন দূত তখন যমরাজকে জিজ্ঞেস করেন, হে ধর্মরাজ, এই রকম অকাল মৃত্যু, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? যমরাজ কি উত্তর দিলেন? যমরাজ তখন বললেন, আছে, উপায় আছে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যারা ভক্তিভরে দীপ দান করেন, মানে প্রদীপ জ্বালান, আর আমার পুজো করেন, তারা অকাল মৃত্যুর ভয় থেকে অনেকটা বাঁচতে পারেন। ও, এই জন্য দিনটার আরেক নাম যমচতুর্দশী। আর ওই যে যমদ্বীপ দানের কথা বলা হয়, সেটা কি এরই অংশ? একদম। শাস্ত্রমতে এই ভূত চতুর্দশীতে বা যম চতুর্দশীতে বাড়ির মূল দরজার বাইরে বা দক্ষিণ দিকে মুখ করে একটু ধান বা গমের ওপর তিলের তেলের প্রদীপ জেলে যমরাজের নামে উৎসর্গ করতে হয়। একেই বলে যমদীপদান। বিশ্বাস করা হয় এতে পরিবারের লোকেদের অকাল মৃত্যুর ভয় কমে। শুধু একজন যম নন, ১৪ জন যমের পূজার কথাও তো প্রচলিত। হ্যাঁ, সেটাও আছে। এই তিথিতে ১৪ জন যমের পুজো বা অন্তত তাদের নাম স্মরণ করার কথা বলা হয়। এরা হলেন ধর্মরাজ, মৃত্যু, অন্তক, বৈবস্বত, কাল, সর্বভূতক্ষয়, আবার যম, উডুম্বর, দদনিন, পরমেষ্ঠী, বৃকোদর, চিত্র আর চিত্রগুপ্ত। বাপরে, ১৪ জন! এদের নাম স্মরণ করে প্রদীপ দিলে যমদেবতারা প্রসন্ন হন? হ্যাঁ, সেরকমই বিশ্বাস। এমনকি পদ্মপুরাণেও এই তিথির খুব মাহাত্ম্য বর্ণনা করা আছে। তাই কি বলা আছে? পদ্মপুরাণে বলা আছে, যম চতুর্দশীতে যদি কেউ সূর্য ওঠার আগে গঙ্গায় বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করে, তাহলে মৃত্যুর পর তাকে আর নরক দেখতে হয় না। মানে পাপ থেকে মুক্তি মেলে স্বর্গের পথ খুলে যায়। আচ্ছা, এই তিথিটার তো আরেকটা নাম নরক চতুর্দশীও। সেটার কারণ কি? যমের সঙ্গে নরকের সম্পর্ক তো আছেই, কিন্তু নামটার পেছনে কি অন্য গল্প? হ্যাঁ, অন্য গল্পও আছে। বিষ্ণু পুরাণ বা অন্য পুরাণে পাওয়া যায় যে এই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ
প্রাগ জ্যোতিষপুরের খুব অত্যাচারী এক রাজা নরকাসুরকে বধ করেছিলেন। নরকাসুর? তিনি কি করেছিলেন? তিনি শুধু দেবতা বা মানুষদের উপরই অত্যাচার করতেন না, তিনি নাকি প্রায় ১৬,০০০ মহিলাকে বন্দী করেও রেখেছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বধ করে সেই নারীদের মুক্ত করেন আর পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন। তাই নরকাসুর বধের দিন হিসেবেও এটা নরক চতুর্দশী নামে পরিচিত। তার মানে অশুভ শক্তিকে ধ্বংস করার প্রতীক হিসেবেও দিনটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর সঙ্গে রামায়ণের শ্রীরামচন্দ্রের কোনো যোগ আছে কি? হ্যাঁ, কিছু কিছু জায়গায় সেরকমও মানা হয়। রামায়ণ অনুযায়ী শ্রীরামচন্দ্র রাবণকে বধ করার পর ১৪ বছর বনবাস শেষ করে অযোধ্যায় ফিরেছিলেন এই সময় নাগাদ। সেই ফিরে আসাটাকে মনে রেখেও নাকি কোথাও কোথাও এই দিনে প্রদীপ জ্বালানো হয়, যদিও রামের ফেরার ব্যাপারটা দীপাবলির সঙ্গেই বেশি জড়িত বলে আমরা জানি। সত্যি ভাবা যায় না, একই তিথি কিন্তু তার সঙ্গে কতগুলো আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা বিশ্বাস জড়িয়ে আছে। বলিরাজা, ১৪ জন পূর্বপুরুষ, দেবী চামুণ্ডা, যমরাজ, নরকাসুর, আবার শ্রীরামচন্দ্র। মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার। এখানেই শেষ নয় কিন্তু, আরও একটা অদ্ভুত নাম তো বাকিই রয়ে গেল, চৌর চতুর্দশী। চৌর চতুর্দশী মানে চোরের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। বাংলাদেশের কিছু অঞ্চলে, বিশেষ করে ফরিদপুর জেলায়, একসময় নাকি এই চতুর্দশীতে বাড়ি থেকে কিছু একটা জিনিস চুরি করার রীতি ছিল। চুরি করার রীতি? কেন? এই অদ্ভুত লোকবিশ্বাসের জন্যই সেখানে দিনটা চৌর চতুর্দশী নামেও পরিচিত ছিল। অবিশ্বাস্য! লোক বিশ্বাস যে কোথায় গিয়ে দাঁড়াতে পারে, দারুণ উদাহরণ তো। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, নানা গল্প শুনলাম, এর থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয়টা হল, ভূত চতুর্দশী শুধু একটা উৎসব বা কয়েকটা নিয়ম পালন নয়। এর ভেতরে জড়িয়ে আছে বহু পুরনো দিনের বিশ্বাস, মানুষের ভয়, মানুষের আশা আর প্রকৃতির সঙ্গে তার যে একটা গভীর যোগাযোগ, সেই ইতিহাস। ঠিক? এই যে ১৪ শাক খাওয়া বা ১৪টা প্রদীপ জ্বালানো আপাতদৃষ্টিতে সাধারণ নিয়ম মনে হলেও এর পিছনে আছে পূর্বপুরুষদের মনে করা অশুভ শক্তিকে দূরে রাখার ইচ্ছে, অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা। আর ওই যে ঋতু পরিবর্তনের সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার একটা বাস্তবসম্মত চেষ্টাও তো আছে। অবশ্যই, এবং বিভিন্ন দেবদেবীর প্রতি ভক্তি দেখানোর একটা উপায়ও বটে। একদিকে আলো জেলে বাইরের অন্ধকার দূর করা, আবার প্রকৃতির দেওয়া শাকসবজি খেয়ে ভেতরের শক্তি বাড়ানো, দুটোই আছে। জীবন আর মৃত্যু, আলো আর অন্ধকার, এই সব কিছুর একটা মেলবন্ধন যেন এই দিনটায় দেখা যায়। আর এই যে এতগুলো কাহিনী, এত রকমের আচার এক জায়গায় মিশেছে, এটাই তো আমাদের সংস্কৃতির বৈচিত্র্য আর সবকিছুকে গ্রহণ করার ক্ষমতার একটা দারুণ প্রমাণ। তিথি একটাই, কিন্তু জায়গা ভেদে, বিশ্বাস ভেদে তার উদযাপন, তার মানে কত আলাদা। সত্যিই তাই। আজকের এই কথায় ভূত চতুর্দশীর অনেকগুলো অজানা দিক যেন চোখের সামনে চলে এলো। হয়তো এখনকার দিনে অনেকের কাছে এগুলো শুধুই প্রথা, কিন্তু এর পেছনের ভাবনাগুলো জানলে দিনটা পালন করার অনুভূতিটাই অন্যরকম হয়ে যায়। ঠিক, এই গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করাটাই তো আসল। হয়তো এর পরের বার ভূত চতুর্দশীতে ১৪টা শাক খেতে গিয়ে বা ১৪টা প্রদীপ জ্বালাতে গিয়ে এই গল্পগুলোর কথা মনে পড়লে একটু অন্যরকম লাগবে। অবশ্যই লাগবে। আর ভাবার জন্য তো অনেক কিছু রইল। যেমন আজকের এই আধুনিক সময়ে দাঁড়িয়ে এই পুরনো বিশ্বাসগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়, এই প্রশ্নটা না হয় শ্রোতাদের জন্য রেখে দিই। নিশ্চয়ই, ঐতিহ্যকে জানা আর তাকে আজের দিনে নিরিখে বিচার করা, এটাই তো এগিয়ে চলা। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।